নমস্কার, নিউজ টাইম বাংলায় আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছি আমি স্বর্ণালী। শুরুতেই যে খবরের দিকে আমরা নজর রাখবো, রাত পেরিয়ে সকাল, এখনো নিজেদের হকের চাকরির দাবিতে রাজপথেই শিক্ষকরা। এসএসসি ভবনের সামনে অবস্থানে বসে রয়েছেন শিক্ষকরা। টিডি নিয়ে আইনজীবীদের পরামর্শ করছি, যারা চাকরি খেয়েছে তাদের ভরসা করবেন না। আবার হাইকোর্টে কেস করে বসে আছে ৩৫,০০০ প্রাথমিক শিক্ষকের চাকরি নিয়ে। মুখ্যমন্ত্রী বলেন, আমরা চাকরি দেব আর ওরা চাকরি খাবে। আপনারা কেন রাস্তায় বসে আছেন? আপনারা ফিরে যান, নিশ্চিন্তে ক্লাস করুন। মেদিনীপুরে সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্বোধনে বিরোধীদের নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল থেকে যে ছবির দিকে আমরা নজর রেখেছিলাম, আপনারা জানেন, আচার্য সদনের সামনে একেবারে রণক্ষেত্র পরিস্থিতির সৃষ্টি হয়। আজও সেখানে অবস্থানে বসে রয়েছেন চাকরিহারা শিক্ষকরা। মুখ্যমন্ত্রী বলেন, গ্রুপ সি ডি নিয়ে আইনজীবীদের পরামর্শ করছি, যারা চাকরি খেয়েছে তাদের ভরসা করবেন না। আবার হাইকোর্টে কেস করে বসে আছে ৩৫,০০০ প্রাথমিক শিক্ষকের চাকরি নিয়ে। মাটি কামড়ে লড়াই চাকরিহারাদের। নিজেদের অধিকারের দাবিতে পথে নামতে হয় শিক্ষকদের। ক্রমশ তারা আন্দোলনের ঝাঁজ বাড়াচ্ছে। এখানেই জানিয়ে রাখবো, ২১শে এপ্রিল যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ করার কথা ছিল, এমনটাই আশ্বাস দিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তবে ২১শে এপ্রিল পেরিয়ে গিয়ে আজ ২২শে এপ্রিল পেরিয়ে গিয়েছে ডেডলাইন। তবে তা সত্ত্বেও তালিকা প্রকাশ করেনি এসএসসি। আজও এসএসসি ভবন চত্বরে আচার্য সদনের সামনে অবস্থান বিক্ষোভে বসে রয়েছেন চাকরিহারা শিক্ষকরা। শেষ দেখে ছাড়বো, এমনটাই হুঙ্কার চাকরিহারাদের। একই সঙ্গে জানিয়ে রাখবো, আজ মহা সমাবেশের ডাক চাকরিহারাদের। এসএসসি ভবনে চলছে লাগাতার অভিযান। মরিয়া চাকরিহারাদের সঙ্গে দফায় দফায় ধস্তাধস্তি হয় পুলিশ আধিকারিকদের। আচার্য সদনের সামনে দফায় দফায় তুমুল বিক্ষোভ। তালিকা না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে স্পষ্ট জানিয়ে দিলেন চাকরিহারারা। চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারকে এবং বাকি কর্মীদেরকে অফিস থেকে বেরোতে দেওয়া হয়নি, এমনটাই জানা যাচ্ছে। তালিকা প্রকাশের দাবিতে অনড় শিক্ষকরা। মাটি আঁকড়ে পড়ে রয়েছেন শিক্ষক শিক্ষিকারা। এখানেই জানিয়ে রাখবো, কার্যত গা বাঁচিয়ে এসএসসির সিদ্ধান্ত, সুপ্রিম নির্দেশেই কাজ করবেন তারা। মুখ্যমন্ত্রী বলেন, আমরা চাকরি দেব আর ওরা চাকরি খাবে। আপনারা কেন রাস্তায় বসে আছেন? আপনারা ফিরে যান, নিশ্চিন্তে ক্লাস করুন। আইনজীবীদের সঙ্গে পরামর্শ করতে দিন। গ্রুপ সি ডি নিয়ে আইনজীবীদের সঙ্গে পরামর্শ করছি, যারা চাকরি খেয়েছে তাদের ভরসা করবেন না। মেদিনীপুরে সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্বোধনে গিয়ে বিরোধীদের নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কি বললেন না, তিনি বললেন, আমরা চাকরি দেব আর ওরা চাকরি খাবে। আপনারা কেন রাস্তায় বসে আছেন? চাকরিহারাদের উদ্দেশ্যে প্রশ্ন মুখ্যমন্ত্রীর। একই সঙ্গে চাকরিহারাদের আশ্বাস দিয়ে তিনি বলেন, আপনারা ফিরে যান, নিশ্চিন্তে ক্লাস করুন। আইনজীবীদের সঙ্গে আমরা পরামর্শ করছি। গ্রুপ সি ডি নিয়ে আইনজীবীদের সঙ্গে পরামর্শ করছি, যারা চাকরি খেয়েছে তাদের ভরসা করবেন না। হাইকোর্টে তারা কেস করে বসে আছে। চাকরিহারাদের উদ্দেশ্যে বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মাটি কামড়ে লড়াই চলছে চাকরিহারাদের, আর এই পরিস্থিতিতেই চাকরিহারাদের উদ্দেশ্যে বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সরাসরি এসএসসি ভবন থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি স্বপ্না ঘোষ। স্বপ্না, আমরা দেখছি এসএসসি ভবনের সামনে গতকাল থেকে অবস্থানে বসে রয়েছেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। একই সঙ্গে জানিয়ে রাখবো, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি চাকরিহারাদের উদ্দেশ্যেও বার্তা দিয়েছেন। বিস্তারিত জানবো এই প্রসঙ্গে, কি বলেছেন মুখ্যমন্ত্রী?
একেবারে তোমাকে জানিয়ে রাখবো, আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু রীতিমতো জানিয়ে দিয়েছেন যে দাগি কারা আপনাদের জেনে লাভ কি, আপনারা স্কুলে যান, আপনারা বেতন পাবেন এবং যারা উস্কানি দিচ্ছেন তাদের কথা শুনবেন। অর্থাৎ ফের একবার এই চাকরিহারা প্রসঙ্গে কিন্তু বিরোধীর তিনি নিশানা করলেন মুখ্যমন্ত্রী, আমরা সেটাই দেখতে পারলাম। পাশাপাশি তিনি উত্তরপ্রদেশের প্রসঙ্গ টেনে এনেছেন যে একসঙ্গে 59,000 চাকরি গিয়েছিল উত্তরপ্রদেশে। তো পুরো বিষয়টা কিন্তু এখানে আমি যে চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা রয়েছে আমি তাদের সঙ্গে একবার কথা বলে নেওয়ার চেষ্টা করব, আমি তাদের কাছে তাদের যে বক্তব্য সেটা কিন্তু নিয়ে নেওয়ার চেষ্টা করব। এখানে আপনাদের আজকে মুখ্যমন্ত্রী বলেছেন যে দাগি কারা আপনারা জেনে কি করবেন, আপনারা স্কুলে যান, বেতন পাবেন। এটা নিয়ে দাগি কারা কে জানবে? আমাদের এইচএমরা জানবে কি করে, বা আমাদের আশেপাশে যারা আছে তারাও বা জানবে কি করে যে আমি দাগি নাকি অন্য কেউ দাগি? তাহলে আমি কি ভরসায় স্কুলে যাব? আমার স্বচ্ছতা কোথায়? আমি যে সমাজের কাছে যে এটা মানে এমন একটা দৃষ্টান্ত হয়ে গেলাম যে আমি অযোগ্য না যোগ্য, তারা বারবার আঙুল তুলছে আমাদের দিকে। তাহলে সেই আঙুলটা আমার দিকে কেন তুলবে? আমি কষ্ট করে পরীক্ষা দিয়ে আমার মানে সমস্ত কিছু ভেরিফিকেশন করে তবে আমি এই জায়গাতে এসেছি। তাহলে তাদের কাছে এই কথার পাত্রী আমি কেন হতে চাইবো? একটা নির্দিষ্ট স্বচ্ছতা থাকা দরকার সবকিছুর মধ্যে। কি ভরসায় যাব স্কুলে? কোন ভরসায় যাব? কি নিয়ে যাব? আপনারা তো মুখ্যমন্ত্রী বলছে আপনারা তো বেতন পেয়ে যাবেন, তাহলে দাগি কারা আপনারা জেনে কি করবেন, কি দরকার আপনাদের জেনে? বেতন তো আমরা 6 মাসের জন্য চাইনি, আমরা 60 বছর পর্যন্ত চাকরিতে বহাল থাকবো, সেই ব্যবস্থা তাকে করতে হবে। সেই জন্য আমাদের এই আন্দোলন এবং যত তাড়াতাড়ি সম্ভব যোগ্য অযোগ্য সার্টিফাইড লিস্ট বার করতে হবে। বলা হচ্ছে যে মুখ্যমন্ত্রী বলছেন যে উত্তরপ্রদেশের প্রসঙ্গ টেনে এনেছে, ওখানেও তো 59,000 জন্য চাকরি গিয়েছিল, তাহলে এখানে আপনারা অবস্থান করছেন, আপনারা ফিরে যাওয়ার জন্য আমরা এখানে আসিনি। আমরা আমাদের দাবি যেটা রেখেছি সেটা আদায় করে তবেই এখান থেকে উঠবো। আমরা অনেক বছর কষ্ট করে সৎ পথে পরীক্ষা দিয়ে নিজের যোগ্যতায় পাশ করে তবে এই চাকরিতে বহাল হয়েছি এবং 6 বছর কন্টিনিউ চাকরি করছি। এখন হঠাৎ করে বলে দিল আমাদের চাকরিটা নেই, আমরা তো শুনবো না সে কথা। বিরোধীরা আপনাদের উস্কানি দিচ্ছে। পলিটিক্যাল কোনো কমেন্ট আমরা এখানে করতে চাই না, আমরা এখানে কোনো রাজনীতি করতে আসি। মুখ্যমন্ত্রী বলছেন আজ বিরোধীরা উস্কানি দিচ্ছেন, তাদের কথা শুনবেন না, টাকা আমরা দিই ওরা দেয় না। আমাদের একটাই বক্তব্য, আমরা শুধু এখানে আমাদের রিটায়ারমেন্টের বয়স তত পর্যন্ত নেব। উনি কি সেই কারণে দিতে পারছে যে আমরা আমাদের যে যখন 60 বছর পর্যন্ত চাকরির যে একটা লিমিট আছে বয়সের, সেই পর্যন্ত কি উনি বেতন দেবেন আমাদের, নাকি এই 6 মাস 8 মাসের জন্য যেটা রেখেছে সেটার জন্য বেতন নিতে? তাহলে আমরা কি যখন নিয়োগ হয়েছিলাম আমরা কি জেনে নিয়োগ হয়েছিলাম যে আমাদের বেতনটা দেবে মাত্র 6 মাস বা 8 মাসের জন্য আমরা বেতন পাবো, বা 7 বছর যেটা করেছি সেইটুকু সময় আমরা বেতন পাচ্ছি, পরবর্তীকালে আমরা বেতন পাবো না, সেটা নিয়ে কি আমরা নিয়োগ হয়েছিলাম? বা আমাদের রেকমেন্ডেশন বা অ্যাপয়েন্টমেন্ট লেটারে কি সেরকম কিছু লেখা ছিল যে তোমরা 7 বছর বা 6 বছর পরে স্যাক্ট হয়ে যেতে পারো? সেখানে তো কোনো কিছু লেখা ছিল না। তাহলে সেটা কেন এখন আজকে আমরা সাফারার হবো? কিসের জন্য সাফারার হবো? আর এখন এইটুকু বেতন নিয়ে আমরা কি করবো? আমাদের সারা লাইফে যদি আমরা সিকিউরিটি না পাই, তাহলে এই 6 মাস 8 মাস বেতন নিয়ে আমরা কি করবো? এখানেই আমার আরো একবার প্রশ্ন থাকবে যে আপনার কাছে যে বায়ো টয়লেটের পারমিশন পর্যন্ত আপনাদের দেয়নি, এক্ষেত্রে আপনারা কি বলবেন? গতকাল আপনারা পারমিশন চেয়েছিলেন, এখনো পর্যন্ত সেই সুযোগটুকু আপনাদের প্রশাসন দিল না। পুলিশ প্রথম থেকেই আমাদের সাথে অসহযোগিতা করে গেছে। এখানে আরেকটা প্রশ্ন উঠে আসে যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে আইনজীবীদের সঙ্গে তিনি পরামর্শ করছেন এবং একই সঙ্গে তিনি যারা আন্দোলনে রয়েছেন যে শিক্ষকরা তাদেরকে তিনি বলছেন যে তারা নিশ্চিন্তে ক্লাসে ফিরে যান। সেই বিষয়ে তারা কি বলছেন? একেবারে আরো একটা প্রশ্ন যে মুখ্যমন্ত্রী তিনি আজ বলেছেন যে আইনজ্ঞদের সঙ্গে তিনি পরামর্শ করছেন, যারা আইনজীবী আছে তাদের সঙ্গে পরামর্শ করছেন এবং আপনারা নিশ্চিন্তে বাড়ি ফিরে যান। কি বলবেন? শুনুন, আমরা 10 দিন আগে ওনার প্রতিশ্রুতি মতো বসেছিলাম তো উনি তো বলেছিলেন যে 21 তারিখের মধ্যে যোগ্যদের আলাদা সার্টিফাইড লিস্ট বার করবেন, এমনকি মানে ওএমআর সেটা 22 লক্ষ ওএমআর সেটাও প্রকাশ করবেন ওয়েবসাইটে। সেগুলো কোথায়? আমরা কোনো রাজনৈতিক নেতাদের প্ররোচনায় পা দিইনি, কিন্তু উনি যেটা বলেছেন উনি কি রাখতে পেরেছেন উনার কথা? কাল তো 21 তারিখ ছিল, সেই 21 তারিখের মধ্যে কি উনারা দিতে পেরেছেন? পারেননি। তাহলে আমরা কেন ওই অযোগ্যদের সঙ্গে বসে ক্লাস
মানে স্কুলে স্টাফ রুমে একই জায়গায় কেন বসবো? ওরাও তো বলছে আমরা টেন্টেড নয়, আমরা আনটেন্টেড, কারণ প্রমাণিত নয়। তো তাহলে আমরা কেন যাব স্কুলে? অর্থাৎ তুমি শুনতেই পারলে যে মুখ্যমন্ত্রী যতই বলুক যে স্কুলে ফিরে যান, এখনো কিন্তু শিক্ষক শিক্ষিকারা তারা কিন্তু স্কুলে ফিরতে এখনো পর্যন্ত নারাজ। অর্থাৎ তারা যেটা জানাচ্ছে যে 21 তারিখ যখন তাদের সময় দেওয়া হয়েছিল, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি নিজে সাংবাদিক সম্মেলন করে, তিনি নিজে সাংবাদিক বৈঠক করে 21 তারিখ সময় দিয়েছিলেন, কিন্তু সেই 21 তারিখেও কিন্তু যোগ্য অযোগ্যদের পৃথক করা গেল না, তালিকা প্রকাশ করা গেল না। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে তারা আর কোন ভরসায় স্কুলে যাবে? অর্থাৎ 6 মাসের বেতন তারা চায় না, তাদের যোগ্য সম্মান দিয়ে কিন্তু স্কুলে ফেরাতে হবে, এমনটাই তারা দাবি করছেন। পাশাপাশি তারা এটাও বলছে যে কোন রকম রাজনৈতিক কেউ, যেটা মুখ্যমন্ত্রী অভিযোগ করছে যে কোন রাজনৈতিক বিরোধীরা যারা আছে তারা কিন্তু উস্কানি দিচ্ছে, সেই বিষয়টাও কিন্তু তারা আজ নস্যাৎ করে দিলে। আমি আরো একবার ছবিটা দেখানোর চেষ্টা করব। তুমি দেখতে পাচ্ছ বারংবার দফায় দফায় কিন্তু একটা উত্তেজনা সৃষ্টি হচ্ছে এই এসএসসি চত্বরে, এবং শিক্ষক শিক্ষিকারা তারা কিন্তু এখনো পর্যন্ত অবস্থান করেই যাচ্ছে। গতকাল রাতের থেকে তারা কিন্তু এই অবস্থান চালাচ্ছে এবং বিভিন্ন সংস্থা তাদেরকে কিন্তু জল খাবার দিয়ে তাদেরকে সহযোগিতা করছে। পাশাপাশি আমি তোমাকে আরো একবার ছবিটা দেখানোর চেষ্টা করব, আরো কিছু শিক্ষক তাদের সাথে কথা বলে নেওয়ার একবার চেষ্টা করব। এখানে তুমি দেখতে পাচ্ছ এই হচ্ছে এসএসসির একদম সামনে, এখানেও কিন্তু প্রচুর শিক্ষক তারা কিন্তু রয়েছে এবং তাদের সাথে একবার কথা বলে নেওয়ার চেষ্টা করব। যেটা মুখ্যমন্ত্রী বলছেন, দাদা মুখ্যমন্ত্রী আজকে বলেছে যে দাগি যারা রয়েছে আপনারা জেনে কি করবেন, আপনারা স্কুলে যান, আপনারা বেতন পাবেন। আমরা কিভাবে আশ্বস্ত হব? হ্যাঁ, দাগি যারা আছে, এবার দাগি যারা আছে যদি আলাদা সেগ্রিগেশন না করে, ওনাদের টার্মিনেশন না দেয়, তাহলে কি করে বুঝবো? আমাদের তো মান সম্মান নিয়ে খেলা হচ্ছে, আমাদের রাস্তায় বসে দিয়েছে, কি করবো আমরা বলুন? কি দোষে? আইনজীবীদের সঙ্গে পরামর্শ করছেন রাজ্য সরকার, তারপর আপনারা কেন বিশ্বাস রাখছেন? আইনজীবীদের সঙ্গে পরামর্শ উনি কি করছেন আমরা জানি না, কিন্তু একটা কি যে মুখ্যমন্ত্রী আজ বলেছেন, হ্যাঁ মুখ্যমন্ত্রী বলেছেন আইন মোতাবেক চলবেন, কিন্তু আইন যখন আইনের প্রয়োজনে যে সব ডকুমেন্টস গুলো লাগতো, সেগ্রিগেশনের ডকুমেন্টস গুলো, সেগুলো কিন্তু তিনি সে সময় দেননি, বা এসএসসি বা বোর্ডকে বারবার করে বলা সত্ত্বেও কিন্তু সে সময় দেয়নি। ভিতরে এখনো কিন্তু এসএসসি ভবনের ভিতরে চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার তিনি এখনো পর্যন্ত আটকে রয়েছে, এবং যেটা শিক্ষক শিক্ষিকাদের দাবি যে যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি পূরণ হয় ততক্ষণ কিন্তু এই সিদ্ধার্থ মজুমদার চেয়ারম্যান তাকে কিন্তু আটকেই রাখা হবে, অর্থাৎ তাকে বেরোতে দেওয়া হবে না। এখানে তুমি ছবিটা দেখতেই পাচ্ছ যে কাল রাত্রি থেকে এইভাবেই কিন্তু অবস্থান চালিয়ে যাচ্ছে